ইউ ব্লাডি গরিব হতচ্ছাড়া, ডেটল নিয়ে আয় এক্ষুনি, আমাকে আবার স্নান করতে হবে। এত কাছে আসছিস কেন রে? আরে এত কাছে আসছিস কেন? এগিয়ে না দিলে কি করে খাবে? আরে খাবার দিতে কি কোলে চড়ে বসতে হয় নাকি? যা যা। এগুলোকে দেখলেই ঘেন্না করে। মানুষ খাবে কি করে? ছিছি, কেন যে এসব হাগরে হতচ্ছাড়া গরিবগুলোর জন্ম হয়। আরে তুই? আমি হলাম তোমার প্রিয় শ্যালক সমু, যাকে তুমি আদর করে ডাকো দূরশালা। আরে শালা, দুঃশালা, এই শালা কেন রে শালা? কেন করলি এটা? বিশুদ্ধ সাবান জল যা তোমার মুখের ভেতর দিয়ে ঢুকে তোমার পাকস্থলীতে অপবিত্র খাবারগুলোকে পবিত্র করে দেবে। আরে শালা, আমার কোনটা অপবিত্র রে? কোনটা অপবিত্র? আচ্ছা জামাইবাবু, একটা গরিব তোমাকে ছুঁয়ে দিল বলে তুমি গরম জলে ডেটল দিয়ে স্নান করলে। আচ্ছা ওই যে যেটা দেখছো, যেটা গিলছো, সেটা কে রেঁধেছে? একটা গরিবই তো? হ্যাঁ করো, আমি তোকে তাড়াবই, নইলে আমি নিজে বাড়ি ছেড়ে চলে যাবো। শান্তি, 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 তাড়াতাড়ি এসো। শান্তি, হয় এই দুঃশালাকে মারবো, নয় আমি নিজে শালা মরে যাবো। এই শান্তি, শান্তি। ওহো, মানুষটা আমাকে শান্তিতে পুজোটাও করতে দেবে না। শান্তি, এই শান্তি। যাচ্ছি যাচ্ছি। খবরদার, খবরদার জামাইবাবু, ওই শান্তি দিদিকে তুমি অশান্তি নিয়ে ডাকতে পারবে না। একটু ভালো করে ডাকতে তোমার কি হয়? হ্যাঁ হ্যাঁ গো, শান্তি শান্তি, তা না শান্তি শান্তি, এরকম অশান্ত মনে ডাকলে কোনো কাজ শান্তিতে হতে পারে না। দেখো দিদি, দেখো। খাও, শালা হাবাতে বাচ্চা তো। আচ্ছা ঠিক আছে, নাও। পাগলা গছিয়েছি। দেখো দেখো দিদির কপালটা দেখো, কি আর বলবো। আজকে বাবা মার জন্য দিদির এই অবস্থা। এরকম বাদরে গলায় ঝুলিয়ে দিল মুক্তার মালা। আবে কি বললি তুই? আমি বাঁদর? আচ্ছা ওর সাথে এরকম কেন করছিস? আমাকে দোষ দিচ্ছ কেন? ওই শালাকে বলো, আমাকে কিচ্ছু খেতে দিচ্ছে না, টিকতে দিচ্ছে না একদম। শালা, দুঃশালা। এই সঞ্জীব, এই সঞ্জীব, সঞ্জীব। এত খামখেয়ালি হলে কোনো কাজ করা যায়? আরে এত অন্যমনস্ক হলে তুই এত বড় কোম্পানির দায়িত্ব কি করে নিবি বলতো? হ্যাঁ, ক্রেডিট কলমের কথাটা তুই ডেবিট কলমে লিখে ফেলেছিস। সরি। হোয়াট সরি? তোর সিলি মিস্টেকের জন্য কোম্পানির কত টাকা লস হলো সেটা জানিস? দেখ সঞ্জীব, আমার সবচেয়ে কাছের প্রিয় বন্ধু সুধাংশুর একমাত্র ছেলে তুই। তোর বাবা মা অ্যাক্সিডেন্টে চলে যাওয়ার পরে আমি তোকে বাড়িতে রেখে নিজের ছেলের মতন লালন পালন করেছি, এই জন্যে যে তুই বড় হলে আমার সঙ্গে আমার কোম্পানির দায়িত্ব নিবি, আলটিমেটলি আমার উত্তরাধিকারী হবি। বাট নো নো, দিস ইজ নট গুড। বি কেয়ারফুল সঞ্জীব, এইরকম মিস্টেক যেন ভবিষ্যতে দ্বিতীয়বার না হয়। মাইন্ড ইট। তুমি বলো নিশা, আমি আঙ্কেলকে কি করে বলবো যে ইউ আর রেসপন্সিবল ফর দিস মিস্টেক্স? আস্তে আস্তে আস্তে। ভাই তোমার কিছু হয়নি তো? এসো এসো এসো, আস্তে আস্তে দেখে চলো, যাও। ম্যাডাম, মানুষের জীবনের মূল্যটা এমনই, তা বড় লোকের চোখ দিয়ে দেখা সম্ভব নয়। তার উপর আপনি কালো চশমাও পরে আছেন, সেটা খুলে ঠিকভাবে গাড়ি চালান, না হলে ভবিষ্যতে আপনি অনেক বড় বিপদে পড়বেন। মাইন্ড ইট। মেরে ফেলো রে বাবা, আমাকে মারছে, আমায় বাঁচাও, কি হয়েছে রে? আমাকে মেরে ফেলবো।
আরে সে কথা পরে হবে, আগে তো দাঁড়া, কেন মারবি? আমাকে ভূত পেতনি বলেছে। আমি কিছু বলিনি, সত্যি বলছি। বলছে, সব মিথ্যে বলছে। না মিথ্যে বলিনি, সত্যি বলছি আঙ্কেল। তুমি সত্যি কথা বলিস? আমি বলছি মিথ্যে বলছি। ওকে জিজ্ঞেস করো না যে তোমার পিছনে লুকিয়ে রয়েছে। হয়েছে সঞ্জীব? কিছু নয় আন্টি, আমাকে আইসক্রিম আনতে বলেছিল, আমি আনিনি বলে আমাকে মারছে। আমাকে দেখে হাসছো? ও আমাকে ভূত পেতনি বলবে, আইসক্রিম আনবে না? তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসবে, তুই দাঁড়িয়ে মজা দেখছিস? কেন ছোটাছুটি করছিস এরকম? ভূত পেতনির খেলা। এই দুঃশলা, হ্যাঁ, আমার বাড়িটা তোর শ্মশান বলে মনে হচ্ছে? এই কথা আমায় জিজ্ঞেস না করে ওপরে ওই ভূত পেতনিদের জিজ্ঞেস করে জবাব পাবে। দরজা কেন বন্ধ করলি? এই দরজা খোল, খোল বলছি, খোল বলছি, খোল। মার খাবার ভয় ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলি না? ও খুলবি না তো? আজ তোর যদি হাওয়া টাইট না করেছি, তুই আমায় চিনিস না। বুঝলে, কিছুতেই ছাড়বে না, কিন্তু রকম সকম দেখো, ছেলে মানুষে এখনো গেল না। এরপর যখন বিয়ে হয়ে চলে যাবে, কি হবে কে জানে। তখন গোটা বাড়িটা খালি খালি না লাগবে। না না, একদম নয় শান্তি, একদম খালি লাগবে না। সে ব্যবস্থা আমি করে ফেলেছি। কি করেছো? কি করেছি? আরে কি করেছি, ধৈর্য ধরে শোনো। আমাকে কি ভাবো তুমি? বুঝলে শান্তি, আহা বলোই না। নিশা আর সঞ্জীব, আমি আমাদের নিশার বিয়ে এই সঞ্জীবের সাথে দেব বলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছি। তুমি সত্যি বলছো? শোনো, তার মানে বিয়ের পরে এখানে আমাদের সাথেই থাকবে। একটা হলো খামখেয়ালি আর একটা চিটিয়াল। বাপরে বাপ। সেই জন্যে চৌধুরী বংশের উত্তরাধিকারী হিসেবে নিশার ভাবি সন্তানের নামে আমি আমার সমস্ত সম্পত্তি উইল করে ফেলেছি। সত্যি? এত সব কথা তোমার পেটে ছিল? আচ্ছা যাইবু, আজ যা পেটে আছে সব উগড়ে দাও। আমি তো কোন ছাড়, যে তোমাকে বলে গন্ডমূর্খ সে সবচেয়ে বড় মূর্খ। শালা, তোকে আমি কতবার না বলেছি আমি যা যা খেতে চাইবো আমাকে তাই তাই দিবি? তোকে বারবার বলেছিলাম আজকে আমি দই বড়া খাবো, করিসনি কেন? আরে আরে কি হলো কি? আরে কি করছিস? কি হয়েছিস? এগুলো ভাঙছিস কেন? আমার মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে এখানে। আমি এখনই আলিপুর আবহাওয়া অফিসে খবর দিচ্ছি। এই মা, শোন মা, আমার কাছে আয়, আমি তোর কথা শুনবো। এই মা নিশা, কি হয়েছে আমাকে বাবা, বল। আমাকে কেন জিজ্ঞেস করছো? তোমার ওই ইডিয়েটটাকে জিজ্ঞেস করো না। আরে কি করেছিস? কি করেছিস তুই? বাবু, নিশামা বলেছিল সকালে দই বড়া খাবে বলে। দই ছিল না তো, তাই নোনতা হালুয়া করেছি। ও কেন? নোনতা হালুয়া কি মানুষের খাবার নয়? মানুষের খাবার হতে পারে, কিন্তু আমি খেতে পারবো না। আমি খেলে আলুর দম দই বড়াই খাবো, না হলে কিচ্ছু খাবো না, ব্যাস। তোর কিন্তু বড় জেদ। হ্যাঁ, মানুষের সুবিধা অসুবিধা কিছু দেখবি না? নিশা, মা ঠিক বলেছেন। না না, মানে আজকের দিনটা অ্যাডজাস্ট করে নে, কালকে দই বড়া হবে, তুই খাবি। জামা জেদ করিস না, খেয়ে নে। আমি তো একবার বললাম আমি খাবো না। আমি বুঝতে পারছি না তোমরা আমাকে এত জোর কেন করছো। আমার ইচ্ছে মতো কিছু খেতেও পারবো না। এই নিয়ে এত টেনশন? আজকে আমাদের ব্রেকফাস্ট বাইরে হবে, চল। তোকে আমি বাংলার প্রসিদ্ধ দই বড়া খাওয়াবো। ও ইয়েস, দিস ইজ এ ফ্যাবুলাস আইডিয়া। সঞ্জীব, তাহলে সেটাই করো, ওকে সঙ্গে করে নিয়ে যাও। ও যা যা খেতে চায় ওকে তাই খাইয়ে নিয়ে এসো। ওকে নিশা, কাম অন, চল। সবকিছু তোমার জন্য। তোমার জন্য ও এত জেদি হয়ে গেছে। ছোটবেলা থেকে যা যখন চেয়েছে সঙ্গে সঙ্গে এনে দিয়েছো। এখন মাথায় চড়ে বসেছে, এবার সামলাও। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দিদি, ও একদিন জামাইবাবুর নাক কাটবে। জামাইবাবু আরেকটা নাকের অর্ডার দিও। আরে শালা, শালা না হলে তোর দাঁত আমি ফেলে দিতাম, শালা দুঃশালা। এই তাড়াতাড়ি 2 প্লেট দই বড়া দাও তো। আগে এদের দিয়ে নি, তারপর আপনাকে দেবো। আরে আমরা এখানে খাবো না, কোনো ছেলেকে দিয়ে গাড়িতে পাঠিয়ে আগে দাও। দিতে পারবো নি বাবু। দিতে পারবো না মানে? আমি কি বিনা পয়সায় চাইছি? না বাবু, ওরা আপনার আগে আছেন, ওদের না দিয়ে আপনাকে দেবো। কি বললি? আমার মুখের ওপর কথা বলছিস? জানিস আমি কে? আমি চাইলে 3 মিনিটের ভেতর তোর দোকান উঠিয়ে দেবো। এভাবে বলছেন কেন বাবু? চুপ কর! তোর এত সাহস, তুই আমার মুখের ওপর কথা বলছিস? দেখবি। বাবু, এ আপনি কি করছেন? এত গরম হওয়াটা শরীরের পক্ষে ভালো নয় স্যার, একটু ঠান্ডা হয়ে যান না। তুমি কে এ ব্যাপারে নাক গলাবার? আমি গলাইনি, গলিয়েছেন আপনি, তার উপর আবার বেলাইনে। যদি দই বড়া খাওয়ার এত ইচ্ছে হয় তাহলে অন্যদের মতো লাইনে এসে দাঁড়ান। এই, তুমি বোধহয় জানো না
আমি কে? যে মানুষকে মানুষ বলেই ভাবে না তাকে আমার চেনার কি দরকার? বেটার হবে আগে নিজেকে আপনি নিজে জানেন। যে হাঁড়িটা আপনি ফেলে দিতে চাইছিলেন সেই হাঁড়িটা ওর পরিবারের মুখে অন্ন তোলে, ক্ষুধার্তের খিদে মেটায়। তাই খাবার জিনিস কখনো ফেলবেন না, লক্ষ্মী ছাড়া হয়ে যাবেন। আর একবার লক্ষ্মী ছাড়া হয়ে গেলে খাবার তো দূরের কথা, আপনাকে কেউ ভিক্ষাও দেবে না। ডাউন স্ট্যান্ডার্ড। ফ্রেন্ডস, আজ আমার মেয়ে নিশার 24তম জন্মদিন উপলক্ষে আমি একটা শুভ সংবাদ জানিয়ে আপনাদের সবাইকে সারপ্রাইজ দিতে চাই। আর সেটা হলো আমার মেয়ে নিশার এনগেজমেন্ট। আর আমি আমার মেয়ে নিশার এনগেজমেন্ট যার সাথে করতে যাচ্ছি সে হচ্ছে আমার পরম বন্ধু স্বর্গত সুধাংশু মজুমদারের একমাত্র ছেলে সঞ্জীব মজুমদার। সঞ্জীব, প্লিজ কাম, কাছে এসো। না, এটা অসম্ভব বাবা। সঞ্জীবকে আমি ভাই হিসেবে দেখেছি, বন্ধু হিসেবে দেখেছি, জীবন সাথী হিসেবে না। আর কেউ যদি আমার জীবন সাথী হয় সে হলো আয়ুষ পাল চৌধুরী। নিশা, আর ইউ ম্যাড অর ফুল? একটা অর্ডিনারি লেকচারার হবে অবিনাশ চৌধুরীর জামাই, যার সারা মাসের মাইনেটাও তোর একটা ড্রেসের দামের থেকেও কম, তাকে তুই জীবন সাথী করবি? ক্ষমা করবেন স্যার, আমি এটা চাইনি। আমি চাই না এখানে কোনো রকম আমাকে নিয়ে কোনো অশান্তির সৃষ্টি হোক। আই এম রিয়েলি ভেরি সরি। কিন্তু আমি একটা কথা বলবো, ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি, দাদার কাছে থেকে নিজের একটা পরিচয় তৈরি করেছি। আর এখন আমি নিজের হাতে একটা ছোট্ট জগৎ তৈরি করেছি, আর সেখানে আমি খুব শান্তিতে আছি। আপনাদের জগতের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি বলেছিলাম না নিশা, সমানে সমানে কোনোদিন সম্পর্ক না হলে তাকে এই সমাজ কখনো স্বীকৃতি দেয় না। আজ এই প্রমাণটা পেলে তো আমি আসছি। হ্যাপি বার্থডে। দাঁড়াও আয়ুষ। কেন কেন থাকবে ও? বামন হয়ে চাঁদকে ধরবার বৃথা চেষ্টা করছে যে মূর্খ ছেলে, তার বাড়িতে জায়গা হবে না, একদম না। শোন, মনে রাখ, তোর বিয়ে যদি হয় তবে সঞ্জীবের সাথেই হবে। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। তাহলে আমার ডিসিশনটাও শুনে রাখো বাবা। তুমি যাকে বামুন বলে ডাকলে সেই হবে আমার জীবন সাথী, আর তাকে দিয়ে আমি প্রমাণ করে দেব বামুনও চাঁদকে হাতের নাগালে পায়। প্লিজ নিশা, উনি আমাদের গুরুজন, ওনার মতামতকে সম্মান করা আমাদের প্রথম কর্তব্য। আমাকে ভুল বুঝবেন না স্যার, আমি আসছি। আয়ুষ, আয়ুষ, দাঁড়াও আয়ুষ। নিশা, তুই আমাকে ভুল বুঝিস না। দেখ, আঙ্কেলের এই ডিসিশনে আমার কোনো ভূমিকা নেই। যদি কোনো ভূমিকা নাই থাকে তাহলে ওখানে দাঁড়িয়ে চুপচাপ শুনছিলি কিসের জন্য? দেখ সঞ্জীব, তোকে আমি কি চোখে দেখি সেটা আমি সবার সামনে বলে দিয়েছি। বিশ্বাস কর সঞ্জীব, তোকে আমি বিয়ে করার কথা কোনোদিন ভাবিনি, এমনকি ভাবতে পারবো না। তুই এত সিরিয়াস হচ্ছিস কেন? ছাড় সে কথা। তুই কি ভেবেছিস সে কথা আঙ্কেল জানে না? তিনি তার ডিসিশন নিয়ে নিয়েছেন। তিনি যখন আমাকে আমার মত জিজ্ঞেস করবেন তখন আমি সব কথা জানিয়ে দেব। বাবাকে তো আমি জানি সঞ্জীব, সে তার ডিসিশন থেকে এক চুলও নড়বে না। আই নো দ্যাট। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ওনাকে রাজি করানোর দায়িত্ব আমার। ইয়েস। না, কারোর কথা আমি শুনবো না। বলে দিয়েছি মানে বলে দিয়েছি, তার জন্য নো আর্গুমেন্ট, নো এক্সপ্লেনেশন। আমি আমার ডিসিশন থেকে নড়বো না। আঙ্কেল, আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। নিশার অনিচ্ছা সত্ত্বেও ওকে বিয়ে করে আমি কি সারা জীবন খুশিতে থাকতে পারবো? তুমি বুঝতে পারছো না কেন? সঞ্জীব ঠিকই বলছে। শুধু ঠিক নয়, ওর লাইফের ফার্স্ট টাইম ও ঠিক কথা বলছে। চুপ, একদম চুপ। প্লিজ আঙ্কেল, আপনি আন্টি আর মামাকে শুধু শুধু বকছেন। আমি আপনার জামাই হতে পারলাম না তো কি হয়েছে? ছেলে হয়ে থাকবো। বিশ্বাস করুন,
নিশা আমাকে ওর বন্ধুর মতো দেখে, নাথিং মোর দ্যান দ্যাট। উই আর জাস্ট ফ্রেন্ডস। বাস, জাস্ট স্টপ ইট। ওয়ান প্রোগ্রাম। আমি ওই লেকচারারকে জামাই করব না। আমাকে কারো বোঝানোর দরকার নেই। যে অবুঝ, তাকে কিচ্ছু বোঝানোর দরকার নেই। সে যদি তার সিদ্ধান্তে অটল থাকে, আমিও আমার সিদ্ধান্তে অটল। আমি যদি বিয়ে করি তাহলে আয়ুষকেই বিয়ে করব। নিশা! আরে মা, জীবনের এত বড় একটা সিদ্ধান্ত এরকম জেদের আর রাগের বশে নেওয়া যায় না। তুই কি ভেবেছিস তোর বাবা তোর কোনো অমঙ্গল হোক চাইবে? উনি যে কতটা মঙ্গল চিন্তা করছেন আমি ভালোই বুঝতে পারছি মা। তুই আঙ্কেলকে ভুল বুঝছিস নিশা। ঠিক বুঝবার জন্য তো আর কোনো কিছু বাকি নেই। ভুল কোনটা ঠিক কোনটা সেটা আমাকে বোঝাবি তুই। আমি কেন শেখাবো? তুমি ভাবো তুমি যা বলো, তুমি যা করো সবকিছু ঠিক, বাকি সমস্ত ভুল। ও নিশা, এখন একটু চুপ কর না। দেখছিস বাবা রেগে আছে, ওর রাগটা পড়ে যাক, তারপর সবাই চিন্তা ভাবনা করে একটা ব্যবস্থা করবো। বিয়েটা কোনো ছেলে খেলা নয় মামা। বাবা যদি তার সিদ্ধান্ত নেওয়ার আগে আমায় না জিজ্ঞেস করে থাকে, আমিও আমার সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে কেন জিজ্ঞেস করতে যাব? আমি যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি দ্যাট ইজ ফাইনাল। তাহলে আমারও ফাইনাল ডিসিশন শুনে রাখ। তুই যদি তোর ডিসিশন না বদলাস তাহলে কিন্তু তোকে ভুলে যেতে হবে যে অবিনাশ চৌধুরী তোর বাবার নাম। মনে রাখবি, তুই যদি তোর নিজের ইচ্ছায় এ বাড়ির চৌকাট একবার পেরোস তাহলে তোর এই বাবা অবিনাশ চৌধুরী মরে গেলেও তোর বাড়ির দরজা কোনোদিন মারাবে না। আর আজ থেকে এ বাড়ির বন্ধ দরজা তোর কাছে লক্ষণ রেখা হয়ে গেল। তুই ঠিক করে নে, রেখার এপারে থাকবি না ওপারে। শোনো বাবা, আমার বুকের ভেতরে যে বিশ্বাসটা তৈরি হয়েছে তাতে তোমার এই লক্ষণ রেখা কোনো প্রভাব ফেলতে পারবে না। তোমার কোনো শর্তই আমার এই সিদ্ধান্তকে বদলাতে পারবে না। আরে মা, তোর বাবার মুখের উপর এভাবে উত্তর দিচ্ছিস? উত্তর দিচ্ছি না মা, বাবার লক্ষণ রেখা দিয়েই আমি তাকে প্রমাণ করে দেখিয়ে দিতে চাইছি নিজের বিশ্বাস নিজের কাছে কতটা বড়। আর তোমরাও দেখো, আমি এক্ষুনি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বাবার কোনো টাকা পয়সা আমি নিয়ে যাব না, বরং খুশির কথা তার মেয়ের বিয়ের খরচটা আমি সেভ করে দিয়ে যাচ্ছি। আসুন নিশা, কেঁদো না মা, কেঁদো না। আসি। নিশা, তুমি মস্ত বড় ভুল করেছো নিশা। বাবা মার বিরুদ্ধে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া তোমার মোটেই উচিত হয়নি। উচিত অনুচিতের বিচার এখন শেষ হয়ে গেছে আয়ুষ। বাবা তার সিদ্ধান্ত জানিয়েছেন আর আমি আমার সিদ্ধান্ত। এখন শুধু একটাই সিদ্ধান্তের অপেক্ষা, তোমার সিদ্ধান্ত। একটা কথার উত্তর দাও তো আয়ুষ, আমি কি শুধুমাত্র একটা হাতের পুতুল? আমার আশা থাকতে নেই, স্বপ্ন থাকতে নেই, স্বাধীনতা বলে কি আমার কিছুই থাকতে নেই? আছে নিশা, আর থাকাও উচিত। তুমি তো সত্যিই পুতুল, কিন্তু হাতের নয়, মনের। কিন্তু নিশা, আমি কি তোমার সব স্বপ্ন পূর্ণ করতে পারবো? কি আছে আমার? আমার কিছু দরকার নেই আয়ুষ, আমার শুধু একটা ভালো মন দরকার, যেটা শুধু তোমার কাছেই আছে। কে? নিশা, নিশা, এই নিশা শোন। নিশা, আরে কি হলো? এতদিন পরে আমার কথা মনে পড়লো? তুই এত রাগ করলে কি করে বলবো? আঙ্কেল আমার পায়ে শেকল বেঁধে দিয়েছেন, সেটা খুলে তবে তো আসবো। সে মানুষটা কেমন আছে? কোন মানুষটা? যার কাছে আমি মরে গেছি? ওভাবে বলে না নিশা, তুইও তো আমার উপর কত রাগ করেছিস। আমি কি সব মনে করে বসে আছি? তুই কি আঙ্কেলকে চিনিস না নাকি? তোর যেমন একটুতেই রাগ, তারও ঠিক তেমনি। ওনার কথা কিছু মনে করিস না, ভুলে যা। যত সহজে বলে দিলি তত সহজে কি ভোলা যায়? ছাড় সেসব কথা। বল তো কি খাবি, ঠান্ডা না গরম? আচ্ছা
তুই তোর বাড়ির ভেতর রেস্টুরেন্ট খুলেছিস নিশা নাকি, আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ এই দাঁড়ো দাঁড়ো, দেখো কে এসেছে। নমস্কার। হ্যাঁ নমস্কার। আচ্ছা ভাই, এটা কি হলো? হাসির ভেতর কোনো প্রাণী নেই? হ্যাঁ আচ্ছা, দই বড়ার ব্যাপারটা এখনো? আরে না না না, হ্যাঁ? ওসব মনে নেই, রাখবো কেন? এই শোন, ওকে বলে দে সাবধানে থাকতে। কেন রে? শালার মাঠটা বাকি আছে। এই শোন, আমি চলি কেমন? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, চললি কোথায়? এতদিন পরে এলে, কিছু খেয়ে যাবি না? না না না, আজ না, পরে হবে, ঠিক আছে? বেশি স্টাইল মারিস না, চিনিস আমাকে? তোকে যে চেনে না, সে বিশ্ব ব্রহ্মাণ্ডের কিছুই চেনে না। আরে শালাবাবু, ওকে যদি চেনোই, তুমি কেন বিপদের রাস্তা খোলা রাখছো? ওর কথাটা মেনেই নাও। মা, দয়া করে ক্ষমা করে দাও মা, আজ্ঞা করো তুমি। সঞ্জীব, সঞ্জীব, আগে এত রাত পর্যন্ত কোথায় ছিলে? তুমি একা ছিলে না, সঙ্গে কেউ ছিল? চুপ! তোমায় আমি কিছু জিজ্ঞেস করেছি। না আঙ্কেল, হঠাৎ কিছু পুরনো বন্ধুর সাথে রাস্তায় দেখা হয়ে গেল, সোদপুরের কাছে। সেটা মেয়ে বন্ধু না ছেলে বন্ধু? আবার মুখ খুলেছিস? আরে মুখ না খুলে খাবো কি করে? দুঃশালা, খেয়ে দিয়ে এসেছো না খাবে? না মানে ওরা জোর করলো তো, সেই জন্যে আমি ডিনার করে তারপরে এসেছি। তোর সেই বন্ধু নিশা নয় তো? না নিশা না, না ও আকাশ, আকাশ মিত্র। ও হলো গিয়ে ওই শিবপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ও গুড, ভালো, যা শুয়ে পড়। সব কিছুতে সন্দেহ করাটা তোমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। নিশার মতন মেয়েও যদি বিশ্বাস ভঙ্গ করে, সেখানে অন্য কারোর ওপর আর কি বিশ্বাস? বিশ্বাস করো, এত কস্টলি শাড়ি কেনার কোনো দরকার নেই, 300-400 মধ্যে হলেই চলবে। এটা কিন্তু তোমাকে খুব ভালো মানাবে, নিয়ে নাও না। দাম কত জানো তো? তুমি শুধু বলো শাড়িটা তোমার পছন্দ হয়েছে কিনা, দামের ব্যাপারে আমি বুঝে নেব। থাক, তোমাকে আর বুঝতে হবে না। 300-400 টাকার মধ্যে শাড়ি দেখান তো। শাড়ি মেয়েরা পরে, ছেলেরা না। ভুল হয়ে গেছে ম্যাডাম। এটা তো ভালো দেখতে, নাও না। এটার দাম কত? 390 টাকা। হ্যাঁ? আরে মা, তুমি? থাক মাথা। হয়েছে বাবা, তোমাদের সাথে যে এভাবে দেখা হবে আমি ভাবতেই পারিনি। আমি তো ভাবলাম তুমি আমাকে ভুলেই গেছো। মা কি কখনো তার সন্তানকে ভুলতে পারে? তুই যেদিন মা হবি সেদিন বুঝতে পারবি। আর তুই মাকে কতটা মনে রেখেছিস? হ্যাঁ, যে সবসময় আমার মনের ভেতরে আছে, তাকে কি করে ভুলে যাব? ম্যাডাম, এই শাড়িটা প্যাক করে দেবো? একটু দাঁড়াতে। দেখো মা, আমি এখান থেকে এই শাড়িটা কিনেছি, কেমন লাগছে? আমার তো খুব পছন্দ, ওরও খুব পছন্দ হয়েছে। ভালো হয়েছে। দাম কত? 390। বেশি দাম দিয়ে শাড়ি কিনে কি লাভ বলো তো? ও কিনতে বলেছিল, কিন্তু আমি বারণ করেছি। নিন, এটা প্যাক করে দিন। ঠিক আছে। তুমি কি শাড়ি কিনতে এসেছো? হ্যাঁ। কিনেছো? না, কিনবো। মা, একদিন সময় করে বাড়িতে আসুন না। আমি জানি বাবা কোনোদিনই আমাদের বাড়িতে আসবেন না, আর আপনিও ওনার কথা কোনোদিন অমান্য করবেন না। আপনাকে ছেলে হিসেবে বলছি, আসলে ভালো লাগবে। ম্যাডাম, আপনার শাড়িটা কাউন্টারে পাঠিয়ে দিচ্ছি, আপনি কাউন্টার থেকে নিয়ে নেবেন। হ্যাঁ, আমি আসছি মা। আসছি মা। ভালো থেকো বাবা। চলো। তোকে দেখে আজ আমার মন খুশিতে ভরে গেল রে মা। মেয়েকে মানুষ করবার জন্য মার যে দায়িত্ব, সেটা আমি ঠিকভাবেই পালন করতে পেরেছি। নিশা, নিশা কি হয়েছে? নিশা কি হয়েছে তোমার? বারবার বলেছি এত খাটাখাটি করো না, আমার কথা শুনলে তো? দাঁড়াও, ডাক্তার ডেকে আনছি। না না না, দাঁড়াও দাঁড়াও, ডাক্তার টাকা দরকার নেই। দরকার নেই মানে? দরকার আছে, দাঁড়াও। দাঁড়াও। এভাবে কি দেখছো? বুদ্ধুরাম, কিচ্ছু বুঝতে পারোনি? কি? তুমি বাবা হতে চলেছো। Really, নিশা? Oh, নিশা, I love you, নিশা, I love you.
চেষ্টা করো না শান্তি। তুমি এত রেগে যাচ্ছ কেন? দেখো শান্তি, যে মেয়ে আমার মান সম্মানের তোয়াক্কা না করে বাড়ি ছেড়ে চলে গেল, সে মেয়ের জন্যে সঞ্জীবের প্রতি অবিচার করবো কেন? নিশার জন্য সঞ্জীব কেন শাস্তি পাবে? ওর দোষ কোথায়? আজ পর্যন্ত সঞ্জীব নিশার মতো আমার সাথে কোনো রকম বিশ্বাসঘাতকতা করেনি। তুমি কি ভাবো বলো তো? সঞ্জীবের কথা আমি ভাবি না? আমি সব সময় ভাবি আমাদের জন্য যেন ওর প্রতি কোনো অবিচার না হয়। নিশা চলে যাওয়ার পর থেকেই এত বড় বাড়িটায় ভীষণ একা একা লাগে। তোমরা কাজকর্মে বাইরে থাকো, আর আমি আমার কিভাবে সময় কাটে সেটা শুধু আমিই জানি। না শান্তি, এত চিন্তা করো না। তোমার এই প্রবলেম আমি খুব তাড়াতাড়ি সলভ করে দেব। একটা খুব ভালো প্রস্তাব সঞ্জীবের জন্য আমার কাছে এসেছে। ভাবছি তাড়াতাড়ি ওর বিয়েটা দিয়েই দেব আমি। কিন্তু সেই ব্যাপারে তোমার সঞ্জীবের একটা মতামত নেওয়া উচিত। আরে ওর আবার কি মতামত নেব? আমি ভালোভাবেই জানি ও আমার কথার অবাধ্য কখনো হবে না। আসছি আসছি। হাই আরে সঞ্জীব, আয় ভেতরে। আয়ুষ, ও তো কলেজে গেছে। যা বেকার হয়ে গেল। কি বেকার হলো? একটা জরুরি কথা ছিল, ও না থাকলে ব্যাপারটা জমবেই না। সব কথা বাইরেই বলবি না ভেতরে আসবি? আরে 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 নিশা, হাতটা ছাড়। না ছাড়বো না। আঙ্কেলের হাত থেকে এখানে বস। আমার কোনো নিস্তার নেই। মানে? আঙ্কেল জেদ ধরেছেন যে আমি যেন তাড়াতাড়ি বিয়েটা করি। উনি মেয়ে দেখেও এসেছেন, আমাকে বললেন তুই সেই মেয়েটা দেখ আর তোর ডিসিশন জানা। একদম ঠিক কথা বলেছে। ওই বাড়ির জন্য একটা বউয়ের প্রয়োজন আছে, সে মা বাবাকে দেখাশোনা করতে পারবে। বাই দ্য ওয়ে, তুই কি বলেছিস? এখনো কিছু বলিনি। কেন? মেয়ে দেখার কাজটা হলো তোদের দুজনের, বুঝেছিস? সে তো বুঝলাম, কিন্তু এসব কাজ করার সময় কোথায় ওর? কলেজ, টিউশন, মেয়ের পড়াশুনো এসব নিয়ে দম ফেলারই সময় নেই। আমার কিন্তু সাফ কথা, তোরা দুজনে মেয়ে দেখে ওকে না করা পর্যন্ত আমিও বিয়ে করব না। ইজ দ্যাট ক্লিয়ার? আয়ুষকে কি করে তুই রাজি করাবি সেটার দায়িত্ব তোর। সে কি মানবে? ও তোকে কি করে বুঝলো? ও যদি তোকে বুঝতে পারে তাহলে এটা বুঝতেও অসুবিধার কি আছে? তুই যেমন করে হোক ওকে বোঝা। মা মা, আরে তুই একা এলি যে? তোর বাবা কোথায় গেল? আমাকে গেটের কাছে পৌঁছে দিয়ে বললো তুই যা, আমি যাচ্ছি। আরে মামা। হ্যালো। জানো মা, এই রবিবার আমাদের স্কুলের পিকনিকে সবাই মিলে যাবে। আমি যাব। আমাকে কেন জিজ্ঞেস করছিস? তোর বাবাকে বল, সে রাজি হলে তো। বাবা তো রাজি। বাবা আমাকে বলল তুই তোর মাকে জিজ্ঞেস কর, মা যদি হ্যাঁ বলে তবে তুই যেতে পারবি। হ্যাঁ বলো না মা, হ্যাঁ বলো না মা, বলো না মা, বলো না প্লিজ। আচ্ছা বাবা, দেখছি। আরে এতে আবার দেখার কি আছে? যখন ওর এত যাবার ইচ্ছে, বাচ্চাদের মনে দুঃখ দেওয়া উচিত না। ইউ আর রাইট মামু। ইওর মামু ইজ অলওয়েজ রাইট। আমার কি ইচ্ছে করে না, কিন্তু ওকে ছেড়ে আমরা দুজনে কখনো থাকিনি তো, সেই জন্যই। তুই কোন যুগে পড়ে আছিস? স্কুলে সবাই যাবে, ও যাবে, এতে আর অসুবিধার কি আছে? হ্যাঁ হ্যাঁ বাবা, ও যাবে। থ্যাংক ইউ মা। আচ্ছা শোন, আমি আসছি, আমাকে একটু পাশ করে যেতে হবে। আয়ুষ এলে ওর সঙ্গে কথা বলে নিয়ে আমরা কবে যাব সেটা ফাইনাল করে ফেলিস, ঠিক আছে? বাই বাই বাই। মা তুমি কোথায় যাবে? আমি তোর মামার জন্য মামি আনতে যাব। খুব ভালো হবে। কবে যাবে মা? যাবো তো, তোর বাবা রাজি হলে তবে তো। তুমি তো রাজি করাবেই। আমি যেতে পারবো না। কেন যেতে পারবে না? আমার কাজ আছে নিশা। রোববারে আবার কিসের কাজ? তুমি কি জানো না, ছেলে মেয়েদের এক্সাম কয়েকদিন পরেই। কলেজে এক্সট্রা ক্লাস নেবো, টিউশনেও আছে। একটা দিন ছুটি নিতে পারবে না? আরে আমি ছুটি নিতে পারলে কি তোমাকে মানা করতাম? সঞ্জীব কি ভাববে বলো? আরে এতে ভাববার কি আছে? তুমি একটা কাজ করো, মেয়ে দেখতে তুমি আর সঞ্জীব চলে যাও। তোমাদের দেখাও যা, আমার দেখাও তাই। আমি একা যেতে পারবো না। কেন যাবে না? সেই কেনর উত্তরটা আমি দিতে পারবো না। মাকে রাগিয়ে দিলে তো, এখন কি হবে? রাজি হয়ে গেলে কি এমন অসুবিধা হতো তোমার? তুমি জানো মা ঘরে বসে কিভাবে একা একা থাকে তোমাকে ছাড়া? এবার যাও, মাকে কিভাবে রাজি করাবে করাও। ওকে বাবা, আই এম সরি।
মিস্টেক তো হয়েই গেল, এবার কিছু তো একটা আইডিয়া দে। আইডিয়া তো দেবো, কিন্তু তুমি আমাকে আগে বলো তুমি মাকে নিয়ে মামার সাথে মামি আনতে মামি দেখতে যাবে কি না? হ্যাঁ বাবা যাব, এখন কি করব তো বল। এখন কি করে হলো? হঠাৎ আমাদের কাছে একটা ফোন এসেছিল, দুর্গাপুর ব্রিজের কাছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হোয়াট? ইয়েস স্যার। আর স্পটে গিয়ে দেখলাম মোটরসাইকেলটা পুরো চুরমার হয়ে গেছে, আর এই দুজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ভগবান জানেন এরা বাঁচবে কি বাঁচবে না। এই বডি বের করো। আপনারা এখানে থাকুন প্লিজ, প্লিজ পেশেন্টকে ভেতরে নিয়ে এসো। কাজল, 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 সব ঠিক হয়ে যাবে, ওদের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না মা, জিদ করে না। না মা, কাজল। স্যার, পেশেন্ট ইজ অ্যালাইভ। হোয়াট? ইয়েস স্যার। পেশেন্টকে ওটিতে শিফট করে দিন আর বডিটা পোস্টমর্টমে পাঠিয়ে দিন। ইয়েস স্যার। ডক্টর, ওরা সরি মিস্টার চৌধুরী, আপনার মেয়েকে আমি বাঁচাতে পারলাম না, বাট আয়ুষ ইজ অ্যালাইভ। আমি তাকে বাঁচাবার জন্য উই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট। ডক্টর, আমার বাবাকে বাঁচিয়ে দাও, আমার বাবাকে বাঁচিয়ে দাও প্লিজ। একটু নিজেকে সামলান। আমার প্রাণে, আমার প্রাণে দুজন আমরা, দুজনের প্রাণে, তোমার প্রাণে আমার প্রাণে, দুজন আমরা, দুজনের প্রাণে, তোমাকে যে ছাড়া বাঁচতে পারবো না, বলে রাখি আমি তোমাকে।